24-এর লোকসভা নির্বাচনের পরেই শুরু হতে চলেছে উপনির্বাচন 4টি কেন্দ্রে। তার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র অন্যতম। 10ই জুলাই রয়েছে সেই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং তার আগে মানিকতলা কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি সুপ্তি পাণ্ডে। দীর্ঘদিন ধরে মানিকতলা কেন্দ্র বিধায়ক শূন্য ছিল। 2022 সালে সাধন পাণ্ডের প্রয়াণের পর থেকেই কিন্তু আর কোনো বিধায়ক পায়নি এই মানিকতলা কেন্দ্র। তারপরে হঠাৎ নাম উঠে আসে সুপ্তি পাণ্ডের কথা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি প্রার্থী হচ্ছেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের প্রশ্ন জাগছে, কে এই সুপ্তি পাণ্ডে? তার মুখ থেকে শোনার চেষ্টা করব। আজও সাধনবাবুর আসনে দেখতে পাচ্ছি সাধনবাবুর ছবি রয়েছে, সাধনবাবুর অফিস। আপনি প্রার্থী, সেই জায়গায় দাঁড়িয়ে সাধনবাবুর অফিসের সিটে না বসে আপনি এখানে বসেছেন, সাধনবাবুর জায়গায় সাধনবাবুর ছবি। সাধনবাবুর জায়গাটা সাধনবাবুরই থাক। কারুর জায়গা কখনো মানুষের মনে যেভাবে গভীরভাবে দাগ ফেলা আছে ওনার উপস্থিতি, আপনি না দেখলে বুঝবেন না যে জনপ্রতিনিধি এরকমও হয়, যে জনপ্রতিনিধি মানুষের সত্তার সঙ্গে আত্মার সঙ্গে একেবারে মিলেমিশে একাকার। এগুলো ঠিক বলে বোঝাবার নয়, এগুলো আমাদের এখানে আসতে হবে, এলাকা ঘুরতে হবে, মানুষের কথা শুনতে হবে। এবং আমার স্থির বিশ্বাস দূর দূর প্রান্তে যতদূর আমার গলা পৌঁছচ্ছে সে তাদের কাছে কারোর কাছে কোনো না কোনোভাবে সাধনবাবুর উপকার পৌঁছেছে 100%। আমি শিওর। আমার পশ্চিমবাংলার মধ্যে বিশেষ করে আমি কথা বলবো, সেটা সাধনবাবু যখন মন্ত্রী হলেন, স্বনির্ভর মন্ত্রী হলেন, তারপরে এমনি বিধায়ক হিসাবে, এলাকার পরিষেবা হিসাবে, ঠিক বলে ওনার কাজটা শেষ করা যাবে না। স্বাভাবিকভাবে তার পরিবারের একজন যখন দাঁড়ায় সেই চাপ তাকে বহন করতে হয়। তবে চাপ বহন করতে হয় যেমন, তেমনি এটাও মাথায় রাখতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আস্থা রেখেছেন, আমার উপর নির্ভর করেছেন। তার মুখটা উজ্জ্বল করতে হবে। সাধনবাবুর যে এক্সপেকটেশন ছিল সেটা পূরণ করতে হবে, আর এলাকার মানুষের তাদের যে এক্সপেকটেশন সেটাও পূরণ করতে হবে। কাজে বিভিন্ন দিকের একটা চাপ রয়েছে, কিন্তু সে চাপ নিতে যে আমি একেবারে অভ্যস্ত নয় তা নয়। কারণ এই দীর্ঘ পথযাত্রায় আমার বিয়ের পরই সাধনবাবু এমএলএ হয়েছেন, আমি কোনো এমএলএকে বিয়ে করে আসিনি। তো তখন শ্রেয়া ছোট্ট, তাকে রেখে অনেক সময় ওর যতটুকু মাকে প্রয়োজন ততটুকু হয়তো সব সময় চেষ্টা করেছি, কিন্তু কোথাও সেখানে ঘাটতি থেকে গেছে। কিন্তু সব সময় দেখেছি একটা দুরন্ত একটা ঝড়ের মতন ছিল ওনার জীবন। ওনাকে আগলে রাখা, সামলে রাখা, সে অশ্বমেধের ঘোড়া হয় না, সেই রকম জীবন। তো সেই মানুষটাকে নিয়ে চলেছি দীর্ঘদিন। কাজে কিছুটা অভিজ্ঞতা তো ডেফিনেটলি আমার আছে, এতগুলো বছরের সঙ্গ কাটানো তার সঙ্গে। আর আমি তো অন্য জায়গাতেই বসবো, আমি ওনার সিটে বসবো না। আমি জানি আমি পেছন ফিরে বসলে আমার পিঠে হাতটা ওনারই আছে। বিয়ের পরে একেবারে দেখলেন অন্য রকম পুরো ব্যাপারটা। সেখানে মানে রাজনীতির সাথে দীর্ঘদিনের কোনো রকম যোগই নেই সেখানে। সাধনবাবুর হাত ধরেই কি রাজনীতি? রাজনীতিটা করলাম কখন? আমি তো রাজনীতিবিদ নই। আমি কমপ্লিটলি মানুষের সঙ্গে মিশে থাকা একটা মানুষ, যে মানুষের দুঃখ জানে, যে মানুষের শোক জানে, যে মানুষের প্রতিদিনের চাহিদা জানে, যে মানুষের এক্সপেকটেশন জানে, আমাদের দোষ কোথায় জানে, আমাদের গুণ কোথায় জানে। মমতা বরাবর বলতেন একটা কথা, যে সামাজিক কাজের হাত ধরে রাজনীতি কখন প্রবেশ করে বোঝা যায় না। আমার ক্ষেত্রে তা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমি ঘরে ঘরে পরিচিত, প্রত্যেকে তাদের ফ্যামিলির একজন বৌদি বলুন, মা বলুন, বোন বলুন, ভালোবাসা বলুন, অন্য মাত্রার। এগুলো আমি জানি না মিডিয়ার কাছে বললে লোক কতটা বুঝবে, কিন্তু আমার বাড়িতে একবার এলে তারা বুঝবে যে লোক যখন আমাদের হাতটা ধরে। কারোর অপারেশন হচ্ছে, আমাকে ধরিয়ে দিল, বাবা ঢুকে যাচ্ছেন অপারেশন থিয়েটারে, বৌদি তুমি ওদিক থেকে হনুমান চালিসা পাঠ করো।
বাবা বলেছেন শেষ মুহূর্তে ওর পাঠটা যেন আমার কানে থাকে। 2 বছর ধরে তো বিধায়ক শূন্যই হয়ে পড়েছিল, তারপরে আবার বিধায়ক পেতে চলেছে এই বলতে গেলে মানিকতলা বিধানসভা কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে মানে আপনার উপর যে প্রার্থী হিসাবে দায়িত্বটা পড়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব দিয়েছে, একটা শোনা যাচ্ছিল যখনই আপনার নাম সামনে এলো মুখ্যমন্ত্রীর বান্ধবী হয়, এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখছেন যে সাধন পাণ্ডের স্ত্রী মুখ্যমন্ত্রীর বান্ধবী, মানে পুরো ব্যাপারটা মানে আপনার কাছে গ্রেস মার্ক বলে না, সেইগুলোর টাইপের। আমি নিজে যা করি সেই দিয়ে জনপ্রিয় বহু দিন, কিন্তু আমি খুব সামনে আনতাম না ব্যাপারটা। সামনে আনাটা আমার খুব পছন্দের মধ্যে পড়ে না। আমি এই করি, আমি তাই করি পছন্দের মধ্যে পড়ে না। মানুষ ভালোবেসে প্রকাশ করে, যার জন্য পূর্ণ মর্যাদায় এখন আমাকে বলতে হচ্ছে না যে হাত জোর করো। কর্মীরা ফুল মিষ্টি নিয়ে এখন কেন ফুল মিষ্টি বলে, আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। একটা কথা শোনা যাচ্ছিল যে মুখ্যমন্ত্রী শর্ত দিয়েছে আপনার প্রচারে শ্রেয়া পাণ্ডে থাকতে পারবে না, সেইটা কি মেনে নেবে? বোঝানো হয়েছে এবং 100% আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম, এরকম কোনো কথা মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চারণ করেননি। ওই মিটিংয়ে কারোর সঙ্গে কথা হয়নি তার। কুণাল একটু কথা বলেছে, যা কথা বলেছি আমি, আমার কান খোলা থাকবে নিশ্চয়ই। আমার মেয়ে সম্বন্ধে কিছু বললে আমি সেখানে প্রতিবাদ করতাম, কারণ এই জিনিসটা যেই আমার ওপর চাপিয়ে দিক, আমি খুব বিনীতভাবে বলছি, এটা আমি মানতাম না। আমি আমার মেয়ের কাজ জানি, তার অবদান জানি। কোনো টিকিট আমার কাছে এত দুর্মূল্য নয়, দুষ্প্রাপ্য নয়, যেখানে আমাকে আমার পরিবারকে সম্মান না করে আমি বাইরে সম্মান করতে বেরোবো। হতে পারে সে বয়সে ছোট, এটা আমি একজন মা হিসেবে বলছি না, একজন নীরব পর্যবেক্ষক হিসাবে বলছি। আমার যদি দেখতাম কিছু করেনি, আমি বলতাম। মমতা সেটা ভালো জানেন আমাকে। আর এই কথা, এই লাইন মমতার বলা নয়, দায়িত্ব নিয়ে বললাম আমি। এই কথা কারুর তৈরি করা কথা, কারুর উদ্দেশ্য পূরণের কথা, স্ক্রোলিং করিয়ে লোকে খাইয়ে একটা ফ্যামিলিকে কিভাবে দুভাগে টুকরো করা যায়, ডিমিন করা যায়, সুস্থ সাংবাদিকতা এর নাম নয়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে কাছ থেকে দেখেছেন, অন্য রকমভাবে দেখেছেন, রাজনীতিবিদ হিসাবে দেখেননি, নিজের বন্ধু হিসাবে, ছোটোবেলার বন্ধু যেরকম হয়, সেই বান্ধবী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি কিছু বলেন। মমতাই বিভিন্ন জায়গায় বলবে, মমতাই বলেন। আমি যদি ভুল বলি কেউ যেন আমাকে সংশোধন করে। ওই বলে সবাইকে আমরা কিভাবে ঘুগনি খেতাম, কি খেতাম না খেতাম। ঝালমুড়িটা মমতা কিনতো, আমি নয়। সামান্য মমতার তখন কতটুকুই বা ক্ষমতা। মমতা আমার একই রকম ক্ষমতা, তখন কলেজ স্টুডেন্টদের হাতে অত টাকা থাকতো না। ওই এক ঠোঙা কিনে ভাগ করে করে খেতে। আমরা শ্রী শিক্ষায়তনের বন্ধু, তো ওই পাস দিয়ে আমরা, ও বাস ধরতো, আমি বাস ধরতাম, ও ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে যেত, আমি এধারে যেতাম। তো ওইটুকু আমাদের ছোটোবেলাকার কত রকম কথা আক্ষেপের, আবশ্যিকভাবে রাজনীতি নয়। আমি জানতামও না মমতা রাজনীতি করে। সাধন পাণ্ডের যে লেগেসি, সেটা আপনি বই নিয়ে বেড়াচ্ছেন, বা এখনও অনেকটা পথ বাকি, গুরু দায়িত্ব আপনার কাঁধে। সেখানেই উত্তর কলকাতায় তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যায়, গোষ্ঠীদ্বন্দ্বের উপস্থিতি আপনারও অজানা নয়। সেক্ষেত্রে কিভাবে সামলাবেন? এটা তো অনেকটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ ভাই, গোষ্ঠীদ্বন্দ্ব ডিস্টার্ব করে। তোমার দেহে যদি একটা স্মুথ স্কিন, আচমকা ইরিটেশন একটা এখানে তোমাকে মেরে ফেলে না, কিন্তু কন্টিনিউয়াস তোমাকে একটা আনকমফোর্টেবল অনুভূতি দেয়। গোষ্ঠীদ্বন্দ্ব ইজ এক্স্যাক্টলি দ্যাট টাইপ অফ থিং। এখানে একটা ফুসকুড়ি, ওখানে একটা ফোড়া, ওখানে একটা অমুক। সামলে নেব। আমরা মেয়েরা যারা সংসার করে যাই, যারা একটা এত বড় বৃহত্তর ফ্যামিলির, আমার সাধনবাবুদের অত্যন্ত অভিজাত ফ্যামিলি, এবং বসিরহাট লালগোলা রাজবাড়ির মেয়ে আমার শাশুড়ি, কাজেই কত রকম আত্মীয় বুঝতে পারছো, কি আভিজাত্য তাদের আছে। সেই সবও মিশতে হয়, সেই সবও ট্যাকল করতে হয়, একই সঙ্গে সব কিছু দেখতে হয়। তুমি যদি সেখানে নিজেকে একজন সাকসেসফুল গৃহবধূ হিসাবে প্রমাণ করতে পারো। আমার গোয়াবাগান বাড়ি আমাদের 100 বছর পুরনো বাড়ি, সেখানে প্রত্যেকটা যা আমাকে ভালোবাসে, প্রত্যেকে আনন্দিত, প্রত্যেকে কালকে ডালা নিয়ে বসে থাকবে, আমি ঠাকুর দালানে গিয়ে প্রণাম করে আমি যখন বেরোবো। সেখানে তুমি যদি সাকসেসফুল হতে পারো, বাইরের পৃথিবী তোমার কাছে কিচ্ছু নয়। সব গোষ্ঠীদ্বন্দ্বের মলম আমার কাছে আছে,
ঠিকভাবে দিয়ে, কিন্তু তার জন্যে তোমাকে একজন, বারবার বলছি, সবার আগে নিজের ঘর সাকসেসফুলি রান করা একজন গৃহবধূ হতে হবে, যে তার স্বামীর প্রতি, শ্বশুরবাড়ির প্রত্যেকের প্রতি, নিজের বাপের বাড়ির প্রতি, নিজের সন্তানের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সেখানে প্রত্যেকটা জায়গায় আদ্রিতা হয়েছেন, এবং তারপর সেই সার্টিফিকেটে তুমি সার্টিফাইড হলে আমি মনে করি না বাইরের কিছু প্রবলেম। এই সমস্যার সমাধানের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল কতবার ধরে বৈঠকে বসতে, উত্তর কলকাতায় কাউন্সিলররা যারা আছে তাদেরকে নিয়ে। কুণাল ঘোষও সেখানে ছিলেন। মমতা বিশেষ গুরুত্ব দিয়েছে এই ওয়ার্ডটাকে নেই, কনস্টিটুয়েন্সিটাকে। সেটাও একটা ঠাকুরের, ঈশ্বরের পাওনা। আমি তো বারবার বলছি, আমার সব কিছুর মূলে মমতা জানে আমি হয়তো উত্তর কলকাতায় তার এক বিশেষ বিশ্বস্ত প্রতিনিধি হতে পারবো, যে আর যাই হোক মমতাকে লেট ডাউন করতে দেব না, আর নিজের উদ্দেশ্যে তাকে চরিতার্থ করব না। আমি যা কিছু করব যাতে তার মুখটা উজ্জ্বল হয়, তার থেকে শত্রুরা দূরে থাকে, তার সম্বন্ধে লোকের যা ভুল ধারণা সেটাকে কাটিয়ে উঠতে পারে। আমি একেবারে বন্ধু হিসেবে আমার প্রথম কাজ হবে সেটাই, যে তৃণমূল সম্পর্কে, মমতা সম্পর্কে লোকের যে বিদ্বেষ, ভালোবাসা তো আছেই, ওটা তো আমাদের ভাণ্ডার। মমতার যে এত কাজ, সেই কাজকে ছড়িয়ে দেওয়া হয়নি ঠিকভাবে। ওই দু একটাকে আমরা বলি, মমতার হাজার 64টা প্রকল্প, আরও বেশি খুঁটিয়ে যে মানুষগুলো জানে না তাদের মনে গেঁথে দিতে হবে মমতার কাজ। তারপরে তার ওপর দিয়ে থাকবে আমাদের রেগুলার পরিষেবা, জল নেই, স্থল নেই, জায়গা নেই, কিন্তু মেন মমতার কাজ এবং মহিলাদের উদ্দেশ্য করে যে কাজ। ম্যাক্সিমাম মহিলার ভোটার মমতাকে ভোট দিয়েছে। আমি মহিলাদের কাছে আবেদন করব, তোমরা শুধু পাশে থাকো, অটোমেটিক্যালি স্বামীরা চলে আসবে। আমি মূল মহিলাদের কাছে মমতার কথা ছড়িয়ে দেব। স্বামীরা পেছন থেকে তখন চেঁচায়, আমি যখন বলি মহিলাদের, আমরা কি কেউ নেই দিদি? আমি তোমরা পরে, মেয়েরা আগে। আমি মহিলা আগে, ভাইদের হাত ধরে টেনে আনবো, কিন্তু তোমরা এগিয়ে গেলে তোমরা অনেক সময় আমাদের টানতে ভুলে যাও, আমরা মহিলারা ভুলি না। থাক। সাধন পাণ্ডের স্ত্রী না সাধন পাণ্ডের মেয়ে? আপনি বলছিলেন নিজে আপনি পর্যবেক্ষক, খুব ভালো পর্যবেক্ষক। সেই পর্যবেক্ষক হিসাবে এই জায়গাটায় কি কাকে বলবেন? আমরা দুজনে একই সত্তা। ও একটু কম দিন দেখেছে, আমার একটু কয়েকটা দিন বেশি আছে, এইটুকু তফাৎ। কিন্তু ওই 3 বছরে ও একটা যে পরিমাণ কাজ করে ফেলেছে, একটা 10 বছরের কর্মী, সেই কাজ করতে সময় লাগে। সেটা ওর হেরিডিটি থেকে আসুক, নিজের স্পিরিট থেকে আসুক, নিজের বোল্ডনেস থেকে আসুক, আউটস্পোকেন বলে আসুক। দু একটা ভুল চুক রাস্তায় পথ চলতে আমরা সবাই করি, তখন সেটাকে বড় করে দেখা আর সব কিছু চেপে দেওয়া, এবং বৃহত্তর শক্তি যারা আছেন আমাদের, তাদের এই উদ্যোগ বিশেষ করে যে কি করে ডিমিন করা যায়, এটাকে আমি সমর্থন করি না। কাজেই আমি মা, আমি জানি কিভাবে কি ট্যাকল করতে হয়, করব। এবং আমরা দুজন আলাদা নই, যেটা ভীষণভাবে ছড়ানো হয়েছে বিশ্রীভাবে, এগুলো কোনো ধোপে টিকবে না। আমার মেয়ে আমার একটা শক্তি, আমার কেন, অনেক পরিবারের শক্তি। সে এক্স্যাক্টলি জানে কি করতে হবে। কাজে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং যত ভালো, বন্ধুত্ব তত ভালো। খুঁটখুটিনি লেগে থাকে না এমন নয়, সে কোন মা মেয়ে বন্ধু হলে না লেগে থাকে। কাজে তাকে ফোকাস করো, বাকি ভুলিয়ে দাও, এই সমস্ত কিন্তু চলবে না। এটা আমার লাস্ট এবং ফাইনাল মেসেজ। এসব করে আমাদের দুজনের মধ্যে কিছু, মমতার বাড়িতেও সেরকম করা হয় বিভিন্ন রকম, ঠিক আছে, বুঝে নেব, কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিরোধ নেই। আর বিরোধ পাকাবার চেষ্টা করলেও সাকসেসফুল হবে না। হ্যাঁ, টিআরপি বাড়বে, বেশ কিছু মানুষ মশলামুড়ি মাখবে, এটা নিয়ে মাখতে দাও। আনন্দ করার ক্ষমতা যে কারুরই আছে, যে কারুর অধিকার আছে। চ্যানেলগুলো যদি কদিন একটু আনন্দ করে নেয়, করুক না, কিন্তু আমরা একসঙ্গে লড়াই করব, একসঙ্গে ফাইট দেব। আর যা কাজ করব, দৌড় ঝাঁপ হেন তেন শ্রেয়া করবে, মেন সংগঠন আমার হাতে থাকবে। সমস্ত কাজগুলো যাতে ঠিকঠাক হয়, ওই কদিন নিজে যথেষ্ট পরিপক্ক হয়েছে, করবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে পরে সেটাকে আইডেন্টিফাই করবে, দেখবে, স্বীকৃতি দেবে। এখন আমাকে চেনে জানে বলে নির্ভর করেছে, দেখা যাক।
বিজেপির সঙ্গে কিন্তু লড়াইটা খুব একটা সহজ হবে না বলেই মনে করা যাচ্ছে। মানে সেখানেই বিজেপির সাথে এই যে লড়াইটা, সেটা কিভাবে আপনি সামলাবেন, কিভাবে দেখবেন? লড়াই করতে পারলে ভালো হতো গো। বিজেপি খুঁজে পাচ্ছি না আমি। লড়াই করে আছে, এলাকায় এলাকায় আছে। আমি চাই তারা পূর্ণ মর্যাদায় নিজেদের দলটা করুক, আমাদের ডিস্টার্ব না করে। তাদের কোনো অসম্মান করব না, কোনো মারপিট একেবারে অ্যালাউ নয়। কোনো মানে আমাদের জিত হোক বা কোনো মারপিট, কোনো সেখানে আমি এবং স্যার তীব্র প্রতিবাদ করব ওদের ওপর হামলা হলে। কিন্তু ওরাও আমাদের ওপর হামলা করতে আসবে, সেটাও কিন্তু সহ্য করব না। আর আমার মনে হয় প্রত্যেকের সম্মানের সঙ্গে তার নিজের দলটা করুক। নিজের গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো দলকে করবার, তাই জন্য তাকে ধূলিসাৎ করে দাও, মুছে দাও, সংগঠন করতে দিও না। দেখবো সেটা ছড়ায় না যেন বেশি, গুটি কয়েকেই থাকবে। কারণ আমরা তো তাদেরও পরিষেবা দেবো। আমি তো তার লাইনটা কেটে গেলেও দেখবো, তার জলের লাগবে দেখবো, তাকেও হাসপাতালে ভর্তি যদি আসে। ওদের অনেক টাকা হয়তো আসবে না, কারণ আমার বাড়ির পাশে অনেক সিপিএম ভাই, সবাই ভোট দেবে বিধানসভায় আমাকে। সবাই বৌদি অন্তপ্রাণ, দাদা অন্তপ্রাণ। রূপা বাগচি দাঁড়িয়ে বলেছিল দাদা দাঁড়ালে আমি দাঁড়াতাম না। তাপস সুদীপদার ওখানে যাবার আগে আমাকে প্রণাম করে দাদার ছবিতে মালা দিয়ে গেছে। তমগ্ন আমার সম্বন্ধে কীভাবে, ওকে জিজ্ঞেস করে নিও। তাই কয়েকটা বিজেপি ঘুরুক না, একটু দেখি, একটু প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু খুঁজে পাচ্ছি না তা কার সঙ্গে করব। এখন তো নাম ডিক্লেয়ার করেনি ঠিকঠাক। রুদ্রনীল, আর চোখ রুদ্রনীল, একটু দেখি। রুদ্রনীলকে তো অনেক দিন চিনি। তা দেখা যাক না, ওনারা লড়ুন। ওনাদেরও নিশ্চয়ই কোনো বলিষ্ঠ কাউকেই দেবেন এবং তারা ভালোভাবে লড়বেন। দেখা যাক, লড়াইয়ের ময়দানে দেখা যাবে। আগে থেকে বলবো না যে আমি এই করবো, দুজনে সমানে সমান লড়াই করবো। আসুন। 10ই জুলাই নির্বাচনের দিন দাদার থেকে কি, দাদার সাথে কথা বলো তুমি বলেছিলে, সেখানে কি বলে বেরোতে চাইছো বা কি কথা বলতে চাই, যদি বলা যায় আর কি? কি বলবো বলো তো দাদাকে? বলবো আমি আসছি। তুমি একটা হাত খুঁজছিলে, যে হাতের ওপর মানিকতলাকে দিতে চাও। তোমার পাশে বসা হাতটাকে তুমি খুঁজে পাওনি, মমতা খুঁজে পেয়েছে। কি বলবে ভাবো, আমি ঘুরে আসি। বোঝাই যাচ্ছে মানিকতলা উপনির্বাচনের জন্য কিন্তু একেবারে প্রস্তুত সুপ্তি পাণ্ডে। তিনি ঘর যেভাবে সামলেছে সেভাবে কিন্তু এই বিধানসভা কেন্দ্রকেও ভালোভাবে সামলাবেন, এমনটাই কিন্তু আত্মবিশ্বাসী বলা যেতে পারে, ভরসা রয়েছে তার। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।